অল বাংলা স্টাডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা সাধারণ বিজ্ঞানের বারবার আসা গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য। ব্যাখ্যা: যে শক্তি বারবার ব্যবহার করা যায়, ব্যবহারের পর নিঃশেষ হয়ে যায় না, অর্থাৎ একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহারের সুযোগ থাকে, তাকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, সমুদ্র স্রোত, পারমাণবিক শক্তি প্রভৃতি নবায়নযোগ্য শক্তির উদাহরণ। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ব্যাখ্যা: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চ চাপ প্রয়োগে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। রান্নার জিনিসকে প্রয়োজনীয় পানি সহযোগে প্রেসার কুকারে উত্তপ্ত করা হলে পাত্রের ভেতরের জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি পেয়ে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ফলে পানি উচ্চ তাপমাত্রায় ফোটে। এই উচ্চ তাপমাত্রার কারণে মাছ, মাংস অতি দ্রুত সিদ্ধ হয়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। ব্যাখ্যা: কোটি কোটি বছর পূর্বে গাছগাছড়া, জীবজন্তু প্রভৃতি প্রচণ্ড ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাদা ও বালির বেশ গভীরে ঢাকা পড়ে। ভূ-অভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপের এ সকল পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ-অভ্যন্তরভাগে অবস্থান করে। এদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। এগুলো নবায়নযোগ্য জ্বালানি নয়। অপরদিকে বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, কারণ বায়োগ্যাস কৃত্রিম উপায়ে তৈরি করা যায় এবং এর কাঁচামাল সহজলভ্য হওয়ায় পুনরায় উৎপাদন করা যায়। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। ব্যাখ্যা: বায়ু প্রবাহ উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এভাবে যে বায়ু সারা বছর একই দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। ব্যাখ্যা: ড্রাই সেলের উপাদান হলো অ্যামোনিয়াম ক্লোরাইড এর পেস্ট, কার্বন দণ্ড দস্তার তৈরি চোঙাকৃতির পাত্র, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কয়লার গুঁড়া, পিতলের টুপি এবং শক্ত কাগজ এতে ইলেকট্রোড হিসেবে কার্বন দণ্ড ও দস্তার তৈরি চোঙাকৃতির পাত্র ব্যবহৃত হয়। দস্তার চোঙা ঋণাত্মক মেরু এবং কার্বন দণ্ড ধনাত্মক মেরু হিসেবে থাকে এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পোলারন নিবারকের কাজ করে। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। ব্যাখ্যা: ফুসফুসযুক্ত মাছ ব্যতীত সকল মাছই তাদের ফুলকা দ্বারা শ্বাসকার্য চালায়। শ্বাস নেওয়ার জন্য মাছ প্রথমে মুখের ভিতর পানি গ্রহণ করে। ফুলকার উপর দিয়ে এ পানি গড়িয়ে দিলে এর বহিরাচ্ছাদনের নিচের খোলা পথে বেরিয়ে আসে। এ সময় পানিতে দ্রবীভূত অক্সিজেন ফুলকার কোষ কর্তৃক শোষিত হয়। শোষিত এই অক্সিজেন রক্ত সংমিশ্রিত হয়ে সমস্ত শরীরে সঞ্চালিত হয়। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করা হয়, কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। ব্যাখ্যা: বিদ্যুৎ পরিবহনে ব্যবহৃত তারের রোধ রয়েছে, ফলে দূরে পাঠাতে স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহে কিছু বাধার সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুতের সবটুকু প্রেরিত স্থানে পৌঁছায় না। দূরত্ব যত বেশি হয় অপচয়ও তত বেশি হয়। সেজন্য দূরে পাঠাতে হলে অধিক ভোল্টেজ ব্যবহার করা হয়।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। ব্যাখ্যা: নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে 23.5 উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়। এই রেখাটি বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রমণ করেছে। লন্ডনের উপকণ্ঠে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয় তাকে মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখার দ্রাঘিমা 0। নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে 23.5 দক্ষিণ অক্ষাংশকে মকর ক্রান্তি রেখা বলা হয়। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে নিরক্ষীয় মণ্ডল বলা হয়। যে রেখা অতিক্রমণ করলে দিন ও তারিখ পরিবর্তিত হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমা 180 ডিগ্রি। সংকর ধাতুর পিতলের উপাদান হল তামা ও দস্তা। ব্যাখ্যা: পিতল একটি সংকর ধাতু, অর্থাৎ এটি একাধিক ধাতুর মিশ্রণে তৈরি। তামার সাথে দস্তা মেশালে পিতল এবং তামার সাথে টিন মেশালে ব্রোঞ্জ উৎপন্ন হয়। সংকর পিতলে 60% তামা এবং অবশিষ্টাংশ দস্তা থাকে। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। ব্যাখ্যা: পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে অভিকর্ষ বলে। অপরদিকে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল যে কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলকে বোঝায়। এজন্য অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল। অভিকর্ষ বলের দরুন কেন্দ্রমুখী বলের প্রভাবে পৃথিবীর ঘূর্ণনকালীন সময়ে আমরা ছিটকে পড়ি না। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল ও সবুজ। ব্যাখ্যা: 7টি বর্ণের মধ্যে 3টি বর্ণ আছে যাদেরকে পরিমাণ মতো মিশিয়ে অপর যে কোনো রং তৈরি করা যায়, এদেরকে মৌলিক বর্ণ বলে। মৌলিক বর্ণগুলো হলো লাল, সবুজ এবং নীল। এগুলোকে কম বেশি মিশিয়ে বিভিন্ন রং তৈরি করা যায়। যেমন লাল ও সবুজ মিশিয়ে হলুদ রং তৈরি করা যায়, নীল ও লাল মিশিয়ে মেজেন্টা রং তৈরি করা যায় এবং নীল ও সবুজ মিশিয়ে ময়ূরকণ্ঠী নীল ইত্যাদি তৈরি করা যায়। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। ব্যাখ্যা: মানবদেহের বদ্ধ রক্তনালী সমূহের ভিতর দিয়ে সতত প্রবাহমান বিশেষ ধরনের সজীব তরল যোজক কলাকে রক্ত বলে। রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনকে ফুসফুস হতে কোষে এবং কার্বন ডাই অক্সাইডকে কোষ হতে ফুসফুসে নিয়ে যায়। তাছাড়া রক্ত কর্তৃক গ্লুকোজ দেহের সকল কোষে স্থানান্তরিত হয়। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। ব্যাখ্যা: যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বৈদ্যুতিক মোটর বলে। বৈদ্যুতিক পাখা, পাম্প, রোলিং মিল ইত্যাদিতে বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ। ব্যাখ্যা: কচু শাকে রয়েছে লৌহ, ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সাইড এবং অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ। এর মধ্যে লৌহের পরিমাণ অত্যাধিক। কচু শাক আয়রনের হেভি সোর্স উপাদান। অন্য যে কোনো একক খাবার অপেক্ষা কচু শাক মানবদেহের প্রয়োজনীয় লৌহের ঘাটতি মেটাতে পারে। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ুকুঠরি থাকে। ব্যাখ্যা: জলজ উদ্ভিদের কাণ্ডে
প্রচুর পরিমাণে বায়ুকুঠরি আছে যা জলজ উদ্ভিদকে ভেসে থাকতে সহায়তা করে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।